একটু বড় করে নেন ভাই, তো জায়গাটা স্পেস দাও। এটা বড় করে নেন যতক্ষণ পর্যন্ত ভাই এই পাশে চাপতে হবে ভাই, এই পাশে চাপতে হবে ততক্ষণ পর্যন্ত ভাই ভাই এই পাশে চাপতে হবে, এই পাশে চাপতে হবে বসতে হবে মোবাইল যারা সবাই বসতে হবে কারো যেন ভাই লাইভে আছে কথা বলেন না ভাই, ভাই কথা বলতে আস্তে 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 ভাই এটা একটু যদি ধরা যায় আস্তে আস্তে ভাই হাতটাই করে দেন ভাই, কথা বলেন না নিচে বসে একদম নিচে বসে ভাই নিচে বসে ভাই ভাই বসালেন 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 একটু যদি ধরা যায় ভাই মোবাইল ভাই এখন টিভি ক্যামেরাগুলো পায় কেউ যারা করে চিল্লাচিল্লি করবেন না প্লিজ প্লিজ শুরু করবেন না প্লিজ ভাই কি করেন ভাই একটু যাবেন না একটু আমি চাই ভাই আমার টাকা আমাদের ঠিক আছে কামাল ভাই ধরেন ছড়েন ভাই 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 কিসব ভাই ছড়েন ভাই বুম দিয়ে এই ভাই মোবাইলটা একটু নিচে ভাই এই ভাই মোবাইল দিয়েছেন ভাই সামনে দেন সাইডে ভাই মুস্তাক ভাই সামনে কোন ভাই সামনে নেন ভাই ঠেলে ধরিয়েন না মানে আমার অসুবিধা হচ্ছে ভাই সবাই রেডি রেডি আপনি ভাই একটু নিচে আরে ভাই চেয়ার আছে ভাই চেয়ার আছে ভাই ভাই চুপ 9 তারিখে আমরা মেলায় গিয়েছিলাম, গত 9 তারিখে রিপন ভাই মোবাইল চলে আসছে ইসলাম দিশা আমরা বই মেলায় যাই, আমার একটু বই ভাই 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 থেকে 5টা সুন্দর পরিবেশ আচ্ছা এক মিনিট গাড়িটা বের ভাই মোবাইলগুলো এরকম ভাই চিল্লাইন না, আগে চিল্লাই শেষ করেন। এই যারা চিল্লাবেন আগে চিল্লাই শেষ করেন, যখন কথা বলবেন যে চিল্লাবেন তারা কিন্তু বের করে দেবেন একদম ডাইরেক্ট। চিল্লালে আগে শেষ করেন, কি নিয়ে চিল্লাচ্ছিলেন শেষ করে ফেলে এখন। কার জন্য পাচ্ছেন না কোন মোবাইল ভাই, কথা বলেন না ভাই, এইদিকে একটু সহায় দেন আপনারা। কোনটা কোন মোবাইলে সমস্যা হচ্ছে বলে না একবারে, কোন মোবাইলে সমস্যা হচ্ছে বলে দেন একবারে। মোবাইল না রিপোর্টাররা এই পাশে তো এই আপুটাকে পাচ্ছে না, যদি আপনাদের দিকে একটু সহায় দেন তাহলে বোম হলো কেমন করে। এবার ঠিক আছে ওকে যাব। আর কেউ চিল্লাবেন না প্লিজ, চুপ চুপ সবাই চুপ। আমরা এখানে কেন এসেছি এই বিষয়টা আমি আগে পরিষ্কার করি। আমরা 9 তারিখে, আপনি জানেন যে 7 তারিখে বইমেলা আমার 2টি উপন্যাস এবং একটি আমার আর টিশার্ট লাইভ এবং স্ট্রাগল ফেস থেকে এই ধরনের কিছু কথা নিয়ে 2টি বইমেলায় প্রকাশিত হয়েছে মিজান পাবলিশার্স থেকে। আমরা 7 তারিখে গিয়েছিলাম, কোনো কিছু হয়নি, খুব সুন্দর পরিবেশ ছিল। 9 তারিখে যখন আমরা গেলাম সেখানে আমাদেরকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হলো। শত শত লোক আসলো, তারা বিভিন্ন পশুপক্ষীতে রাজশাহী, চিটাগং, সিলেট, কুমিল্লা, গাজীপুর বিভিন্ন দিকে আসছে। কেন আসছে? আমাদের সাথে ছবি তোলার জন্য এবং আমাদের বই কেনার জন্য, আমাদের কাছে অটোগ্রাফ নিচ্ছে এরকম। তখন আমরা দেখলাম যে মেলার ভিতরে কিছু সংখ্যক ছেলে বা আরও অনেকে মোস্তাক ভাই এগুলো বলতেছে, মানে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। এর মাঝে হঠাৎ করে 5টা 10-এর দিকে কিছু সংখ্যক ছেলে আমাদের নামে আজে বাজে কথা শুরু করলো, আমার ওয়াইফকে উত্তক্ত করা শুরু করলো। তখন আমি মনে করলাম যে ওই জায়গাটায় আমি থাকি, তখন এত লোক হচ্ছে, মেলার পরিবেশ হয়তো নষ্ট হবে, কারণ অনেকে বই বিক্রি করতে পারছে না আশেপাশে স্টলে, এবং আমার বই যে সেটাও কিনতে পারছে না। তখন আমরা স্বেচ্ছায় আমি বলি যে আমরা চলে যাই, কিন্তু বাইরে এমন লোক ছিল যে বের হওয়া কঠিন। তখন ওখানে আনসার ওরা ছিল, তো আমি বললাম যে আমাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। যখন আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম তখন ওই কিছু সংখ্যক যে উচ্ছৃঙ্খল ওরা ওইরকম আমাদের নামে আজে বাজে কথা বলতেছে, উত্তক্ত করতেছে, এমন একটা অবস্থা যে আমার ওয়াইফের গায়ে পড়ে যাবে। আর যে বলে আবার মেলায় আসছে, আমাদেরকে মেরে ফেলবে। তো যাই হোক আমরা স্বাভাবিকভাবে চলে আসলাম। চলে আসার পরে তারপরের দিন আমি শাহবাগ থানায় গিয়ে জিডি করলাম এইসব কথা নিয়ে। আমরা চলে আসার পরে আমার কয়েকটি বউ তারা ছিঁড়ে ফেললো। তাও শাহবাগ থানায় গেলাম, বলে আসলাম এই ঘটনাকে জিডি করে। তারপরে বাংলা একাডেমিকে আমি আবার টেলিফোন
আপনাদের যে সেক্রেটারির সাথে কথা বলো যে এই বিষয়গুলো আপনার দেখেন, কারণ বাংলা একাডেমির পরিবেশকতা করার দায়িত্ব ওনাদের। আর থানায় তুমি যদি করবেন তারপরে পুলিশ কমিশনার মহোদয় অফিসার একটা চিঠি দিলাম যে আমার নিরাপত্তা চেয়ে, এবং আপনার যে ডিসি রমনা সাহেবের সাথে আমি দেখা করলাম। তারপর কালকে রাত্রে আমি আমার ওয়াইফ যখন বাসায় হঠাৎ করে ফেসবুক স্ক্রল করছি যেটা হয় দেখার জন্য, তখন একটা ভিডিও আমাদের সামনে আসে, এসে বলছে যে মোস্তাক এবং টিশাকে গুলি করে মেরে ফেলা উচিত। যখন বলছে আমাদের গুলি করে মেরে ফেলা উচিত, আমরা একটু ভয় পেয়ে গেছি, কোথায় যাচ্ছি আমরা। তখন আমরা একটা ভিডিও করলাম যে এরকম যেই আইডি থেকে বলেছিলাম যেই ভিডিওটা, ওইটা আমরা আবার স্ক্রিন রেকর্ডিং করে ফেললাম, কিন্তু তারপর দেখি তারা এটা ইয়ে করে ফেলছে। স্ক্রিন রেকর্ডিং যেটা করছে এটা আমার কাছে আছে এখনও, আমি মেলায় দেখে এসেছি, ওইটা করলো। এবং একটা ছেলে ওখানে বলছে, ওই রেকর্ডিংটা আমাদের কাছে আছে, যে আমার ওয়াইফকে, যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে উনি, এইগুলো সে একটা উত্তেক্ত পরিবেশ সৃষ্টি করে। এবং যারা বই ছেড়েছে এবং যারা এগুলো করছে সকলের ভিডিও ফুটেজ আপনারা মিডিয়াতে পাবেন, এবং আমার কাছেও আছে। যখন তারা আমি থানায় যখন গিয়েছি তো বলি কে করেছে, আমি কে করেছে আমি তো চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু এই কয়জন ভিডিও আছে এবং যেহেতু আমাকে মেরে ফেলতে বলছে সেটা তো আমি ভিডিও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছি। এখানে আসার কারণ হলো আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছি বা এরকম যে আমাদের যে ডিবি প্রধান হারুন সাহেব এইসব ব্যাপারে খুবই সক্রিয় এবং সবাইকে সাহায্য সহযোগিতা করেন এবং খুবই ভালো মানুষ উনি। আমরা যেটা দেখতে পেয়েছি যে সকল সময় আমরা যেই ওনার কাছে আসছে সাহায্য সহযোগিতা পেয়েছে। তখন আমার ওয়াইফ বলল যে আমরা তাহলে কোথায় যাবো, তো যেহেতু আমাদের সাইবার ক্রাইম বা এইসব বিষয়ের সাথে জড়িত, এগুলো কারা করেছে, তো আমরা ওনার সাথে একটা সাক্ষাৎ করি। তো আমরা একটা কমপ্লেন লিখেছি, ওইগুলো ডিটেলস আমরা দিয়েছি যে কোন লিঙ্ক থেকে কোন ছেলে আমাকে গুলি করতে বলেছে, মেরে ফেলতে বলেছে, কোন ছেলে বলছে যে তার সে গার্লফ্রেন্ড তার, এবং কোন ছেলেরা যে বই ছিঁড়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটি লিখিত কমপ্লেন ওনার হাতে দিয়ে এসেছি। এবং উনি বলেছে ওনার যে কনসার্ন অফিসারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এইটুকু আমাদের। আপনি কি আসলে কি অন্য গার্লফ্রেন্ড ভাগিয়ে বিয়ে করেছেন, এটা কি যে ছেলেটা দাবি করেছিল ঘটনাটা আসলে আপনি যে প্রশ্নটা করলাম, আমি কিন্তু শুরুতেই বললাম যে ওই ছেলেকে একজন যদি আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে, তাহলে কি আমি সে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড নেই, তাহলে কি আমি তারপরে কমপ্লেন করবো? আমরা তো বললাম যে একটা ছেলেকে আমরা চিনি না জানি না, অক্ষত একটা ছেলে, এবং তার যদি এগুলো কিন্তু ফেসবুক মিডিয়াতে আপনি গেলেই পাবেন, এবং তাদের যে স্ট্যান্ডার্ড সেটা আপনি বুঝতে পারবেন। আর যারা এগুলো করেছে তারা কেউ মেলাতে বই কিনতে আসে নাই, তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি এইটুকু বলবো, অসৎ উদ্দেশ্য আমাদের হাই প্রতিপন্ন করতে তারা এসেছে। মেলার থেকে আমি বলি, মেলার থেকে কিন্তু আমাদের কেউ বের করে নাই, মেলা কর্তৃপক্ষ বের করে নাই, প্রকাশক বলে নাই বা প্রশাসন থেকে আমরা স্বেচ্ছায় গিয়েছি। কিন্তু আমরা মেলার যেহেতু একটা পবিত্র জায়গা, আমাদের প্রাণের স্পন্দন যেহেতু সে বইমেলা, আমরা আবার ভাবলাম যে আমরা থাকলে এই পরিবেশটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা চলে আসছি। কিন্তু আমরা যখনই গিয়েছি বা বেরোচ্ছি তখনই আমরা এইসব মানে নিউসেন্সের শিকার হয়েছি। তবে এটা কেন মনে হচ্ছে যে শৃঙ্খলা যেটি আপনি বলছেন, সাধারণ মানুষ কেন মনে হচ্ছে যে শৃঙ্খলা করা হয়েছে, কেন আপনাদের উপরে এত আক্রোশ? আমি তো না একটা কথা আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে এবং বুঝতে হবে, সে কে? সে আমার বিবাহিত স্ত্রী, যাকে আমি যে সাবালিকা, যার নিজের সম্বন্ধে ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে। আমরা মুসলিম শরিয়া এবং দেশের আইন অনুযায়ী আমি বিয়ে করেছি, এবং সেও আমরা বিয়ের আমাদের আজকে 11 মাস, এবং আমরা ভালো আছি। আমরা কিন্তু কোনো পালিয়ে নাই, আমরা সবাই সব জায়গায় যাচ্ছি, প্রকাশ্যে যাচ্ছি। আমিও বলছি আমি ভালো আছি, সেও বলছে ভালো আছে। সে সব জায়গায় বলছে যে আমার সবচেয়ে ভালোবাসার আস্থা বিশ্বাসের মানুষ খন্দকার মোস্তাক, যার সাথে আমি আছি। তো এখানে এই ধরনের কথা বলার কি মানে থাকতে পারে, এইটা আমি বুঝি। অনেকে বলছিলেন যে আসলে আপনারা প্রমোশনের জন্য, নিজেদের প্রমোশনের জন্য আপনারা বই মেলায় যাচ্ছেন, নিজেদের প্রমোশনের জন্য আপনারা বইগুলো ছাপিয়েছেন। আপনি যেমন বলছিলেন যে বেশিরভাগ লোক আপনাদের সাথে ছবি তুলতেছে, সেক্ষেত্রে আসলে বইয়ের যে বিক্রয় বা ছবি তোলার যে প্রসঙ্গটা আসলে সেক্ষেত্রে একটু যদি ডিটেলস। আমি একটু কথা বলি, অনেক আপনারা এই বইটা লিখেছেন এবং বইমেলা আসছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। আমি এটা উত্তর, দুইটা উত্তর আমি একসাথে দিয়ে বিষয়টা হলো যখন কিশোর সাথে আমার বিয়ে হয়, আমরা এটাকে প্রাইভেট রাখতে চেয়েছিলাম, একেবারেই প্রাইভেট, এটা আমাদের একটা পার্সোনাল ব্যাপার। কিন্তু তারপর যখন এটা মিডিয়াতে চলে আসলো বিভিন্নভাবে, আমি অনেক চেষ্টা করেছি এটাকে প্রাইভেট রাখার জন্য। তারপরে
বেশ অনেক দিন পার হয়ে গেল এবং তার বয়স নিয়ে যে কথা বলছে অনেকে তো অনেক কিছু জানে না। তার বয়স আমি যখন বিয়ে করি তখন তার বয়স হলো 18 বছর 1 মাস এবং যখন এটা নিয়ে একটা মামলা হলো তখন মহামান্য হাইকোর্টে আমরা গেলাম জামিনের জন্য এবং মহামান্য হাইকোর্ট তার বয়স নির্ধারণ করার জন্য ঢাকা মেডিকেল তাকে ভিকটিম সেন্টারে পাঠালো এবং ঢাকা মেডিকেলকে একটা নির্দেশনা দিল সর্বাধুনিক পদ্ধতিতে তার বয়স নির্ধারণ করার জন্য। সেখানে তার বয়স নির্ধারিত হয়ে আসলো 19 বছর এবং সে কোর্টে বিজ্ঞ কোর্টে গিয়ে বলে আসছে বাইদার ভিকটিম একটা বাইদার হয় যে আমি স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভালোবেসে খন্দকার মোশতাককে বিয়ে করেছে, আমাকে কেউ জোর বা এসব কিছুই করেনি এবং আমি নিজ জিম্মায় যেতে চাই সেইভাবে সে আমার সাথে আছে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন বাইরের যে বিষয়টি বলেন, আমি তো গোপন থাকতে চেয়েছি, আমি অনেক সময় ঢাকার বাইরেও চলে গেছি যাতে এই ধরনের মুখোমুখি না হতে হয়। কিন্তু গত 1 মাস আগে বা 15-20 দিন আগে আমি আর আমার ওয়াইফকে রেস্টুরেন্টে খেতে গেছি। তো স্বাভাবিকভাবে আমরা এখন যখন ফেসবুকে সবাই আপলোড করে আর আমি একটু আনন্দপ্রিয় মানুষ, আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ, মানে সহজ সরল কথা এগুলো লিখি। তো আমরা ওইটা ফেসবুকে দিলাম যে এরকম যে আমরা ভালো আছি, এরকম মানে আমরা খেতে আসছি, এই ধরনের কথাবার্তা। তারপরে 2 দিন পরে দেখলাম একটি পত্রিকায় নিউজ হলো যে খন্দকার মোশতাক বেশ আনন্দে আছেন, কাকে নিয়ে? নাবালিকা স্ত্রী। তো নাবালিকা, তো এই ইতিহাস তো হয়ে গেছে, কারণ তার বার্থ সার্টিফিকেট, তার এসএসসি সার্টিফিকেট এবং সবচেয়ে বড় যে কথা যে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে তার বয়সটা নির্ধারিত আছে। এখন তো আপনার নাবালিকা বলতে পারবেন, লিখতে পারবেন, কিন্তু মিথ্যা হবে। ওইটার পরে ওইটা ক্লিক করলো, আমার মনে বাস করলো। তখন আমাদেরকে আবার আরেকটি পত্রিকা থেকে বললো যে আমরা একটা পজিটিভ নিউজ করতে চাই, সত্যটা আমরা তুলে ধরতে চাই। তা আমরা এটা তখন আমি ভাবলাম যে ধরেন এরকম নানান কাহিনী আমাদের আগে হয়েছে, বিভিন্ন আষাঢ়ে গল্প হয়েছে, সত্য মিথ্যা মিলে কাহিনী। তো আমরা বললাম যে সত্যটা যদি সবাই জানে অ্যাটলিস্ট ভুল ধারণাটা কেটে যাবে। তখনই আমরা এই মিডিয়ার মুখোমুখি হলাম এবং তখন 2-1টা মিডিয়ার পরে এখন সবাই আমাদের পিছনে যেখানে যাচ্ছি সবাই আসতেছে। তো আমি ভাবি যে এটা ঠিক আছে, আমাদের সব এটা ভাইরাল হওয়ার কিছু বিষয়। আর বইয়ের যে বিষয়টা, গতবারও 21শে বই মেলে আমার একটা বই ছাপা হয়েছে। আমি একেবারে যে নতুন লেখক তাও না, আবার আমি খুব বিজ্ঞ লেখক তাও না। তারপরে কী হলো, যে 2টা উপন্যাস, একটি হলো একটা আমার গল্প কাহিনীর উপন্যাস, আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি। আমার একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে, আপনাদের মতো অত দামি সংবাদপত্র মানে নাম নেই, কিন্তু আমার একটি সাপ্তাহিক পত্রিকা প্রতি সপ্তাহে এটা বের হয়। তারপরে আমি ভাবলাম কি যে এই যে আমাদের নিয়ে দেখলাম যে আমাদের একটা নিউজ হলেই এই যেমন এত সাংবাদিক এখানে আসছে, গতবার কিন্তু আমার বই বলছে একজন সাংবাদিক আমার সাথে, আজকে যে এত সাংবাদিক আছে নিশ্চয়ই আমাদের একটা কৌতূহল রয়েছে আমাদের বিষয়ে। তা আমরা মনে করলাম যে এই কৌতূহল এবং বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মানুষ, এখন আমার একটা কিছু দিন আমি দেখছি 3.5 কোটি, ইন এভারেজ 3.5 কোটি লোক আমাকে দেখছে এবং মেসেজ এবং কমেন্ট হচ্ছে 15 থেকে 20-50 হাজার। আমি কাকে উত্তর দেব, কীভাবে দেবো? আর ধরেন আপনাদের কাছে আমি একটু উত্তর দিই, কারণ আপনি তো সারাটা ভিডিও করেন, তখন তো কাটপিট চলে যাচ্ছে বা হয়তো অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বললাম যে আমার বক্তব্যটা আমি লিখে দিই এবং সেখানে কিন্তু আমি লিখেছি এটা আমাদের ভালোবাসার প্রেমের কোনো প্রমোট করছি। আমি ওখানে সত্য কাহিনীটা যাতে সবাই জানে, সত্য কথা, এবং আমার কি অত বায়োগ্রাফিও বলতে পারেন, এটা বিশাল কিছু কথা আছে। এবং পরিশেষে প্রতিটি গল্পের দেখবেন প্রতিটি গল্পের একটি পরিসমাপ্তি থাকে। ওখানে যেহেতু সে স্টুডেন্ট নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেখানে পরিষ্কার করে লিখে দিয়েছি একজন স্টুডেন্টের জন্য আমার অ্যাডভাইস, পড়াশোনা করো, নিজে প্রতিষ্ঠিত হও, এবং ফ্যামিলির সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং সুইট রিলেশন রাখো, এবং এতে বাবা মারও দায়িত্ব। এই কথাটা বলার অর্থ হলো আমি আর টিশার যে আজকের এই অবস্থা, এই জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। দেখেন আমাদেরকে মেরে ফেলবে, গুলি করবে, নানান কাহিনী হচ্ছে। এইটাও বোঝাতে চেয়েছি যে জীবন তো একটাই, জীবনটাকে সুন্দর এবং সহজ যেন তারা রাখে। পাশাপাশি অনেক সময় মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেই নিয়ন্ত্রণহীন ভালোবাসা যদি সমাজের জন্য কোনো অবৈধ এবং সামাজিক অবক্ষয়ের সৃষ্টি না হয়, এবং যদি পবিত্র বন্ধন হয়, আমি যদি দেশের আইন মুসলিম শরিয়া মোতাবেক এটা যদি হয়, সেক্ষেত্রে কিছু অসমতা যদি কেউ মনে করে, সেক্ষেত্রে সমাজ এবং ব্যক্তির জন্য এটা মেনে নেওয়া ভালো। কারণ যার জীবন তার, আপনারা কেউ এটা ঠিক করতে পারেন না যে আমি কাকে বিয়ে করব। এটা আপনাদের বলার কোনো অধিকার নেই। আমি যেটুকু মনে করি, আমি কাকে বিয়ে করবো, কিসের কাকে বিয়ে করবো, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার।
আর আমার বই ছিঁড়ে ফেলেছে। আমি একটু কথা বলি যে আপনারা সবাই সাক্ষী রেখে বলছেন, যদি আমার বই কোনো অশ্লীল কিছু থাকে, ওরা ছিঁড়েছে, কে ছিঁড়েছে, আমি নিজেই আমার সব আমি আমার বই আমি নিজেই ছেড়ে ফেলবো, কারণ আমার বই আমি চ্যালেঞ্জ দেবো কোনো অশ্লীলতার কিছু নেই, বরং একটি ভালো মেসেজ গিয়েছে, সত্য কথাই গিয়েছে। আমি অ্যাডভাইস করেছি যে মানুষ যেন সত্য বুঝতে পারে, এবং লাস্টে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বোঝাপড়া কবিতাটা দিয়েছি, সত্য রইল সহজে ভালোবাসবে কেউ সামাজিকভাবে এটা অবক্ষয়। না না আমি তো ভুল করি নাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বইমেলায় গেলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, এরপরও কি আপনি বইমেলায় যাবেন কিনা? না আমি তো বইমেলায় যাব, আমি কিন্তু কোনো সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করিনি। আমি তো বলছি, আমি বলছি আমি মুসলিম শরিয়া দেশের আইন মেনে আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, হ্যাঁ আমাদের ইচ্ছায় আমরা বিয়ে করেছি, হালাল সম্পর্ক স্থাপন করেছি, আমি এইটা বলেছি। আপনি বলেছিলেন যে আপনি শুরু থেকে জিনিসটা প্রাইভেট রাখছেন, তো হালাল সম্পর্ক সব কিছুই ঠিক আছে, তাহলে কেন আপনি প্রাইভেট রাখছেন? না প্রাইভেট, কারণ আমরা বিয়ে করছি, বিয়ে করলে তো মিডিয়াতে আসার দরকার নাই, সেই জন্য প্রাইভেট। আমি বিয়ে করছি, আমার তো ডোল বাজানোর দরকার নেই, তাই না, সেই জন্য প্রাইভেট। আপনি বিয়ে করলে ঢোল বাজায়, আপনি না সেটা তো বিয়ের অনুষ্ঠান, তখন তার ফ্যামিলি বিষয়টা জানতো না, সেই জন্য করি না। কিন্তু বিয়ে করে কি এইভাবে মিডিয়া আসে, আপনার এইভাবে আসেন, ওই জন্য এইটা। কিন্তু প্রাইভেট অনেক যেহেতু প্রশ্ন করছে, যেমন কালকে রাতে আমি আমাদেরকে মেরে ফেলবো গুলি করে, ওই ভিডিওটা আমরা দিয়েছি। অনেকে লিখছে যে এটা নাটক, আমাদের নাটক হচ্ছে, কিন্তু তখন পরবর্তীতে আমরা আবার একটা ভিডিও দিয়েছি, যেই ভিডিওতে যে বলেছে উনি বলে ওইদিকে যাইতে, আপনি বলেন একটু জানতে চাচ্ছি যে আসলে শিকার হচ্ছেন বইমেলা, এটা কেন মনে হচ্ছে, শিকার হচ্ছেন? আসলে বইমেলায় তো আমরা গিয়েছি, আমরা হাজবেন্ড নাগরিক, সেই হিসেবে আমরা বইমেলায় যেতেই পারি। আমরা বইমেলায় গেছি, আমাদের নিজেদের স্টলে গেছি, আমরা চেষ্টা করব আরো কিছু স্টল বই কিনতে। যেহেতু আমি সায়েন্স ফিকশন পড়তে খুবই পছন্দ করি, তাই ভাবলাম যে আমি আরো কিছু বই কিনে নিয়ে যাই। আমার কিছু প্ল্যান ছিল, কিছু লিস্ট করে রেখেছি। কিন্তু বইমেলায় যাওয়ার পরই কিছু মানুষ এমন উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, এমন অসামাজিক কর্মকাণ্ড করছে, যার কারণে আমাদের মনে হলো যে একটা বইমেলার মতো পবিত্র জায়গায় এই ধরনের কাজ কি করে হতে পারে। আমি একজন নারীকে অবশ্যই তাদের সামাজিক মর্যাদা দেওয়া উচিত। আমি বিয়ে করে আমার হাজবেন্ডের সাথে গেছি, আমি তো কোনো অসামাজিক কাজ করিনি। অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে, সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না। আমি বিয়ে করেছি, আমার এই পবিত্র জায়গায় কেন একটা আঘাত আসছে আমি তা জানি না। আর আমরা যেদিন 9 তারিখে বইমেলায় গেলাম, 3টা থেকে 5টা পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে 5টা 10-এর দিকে দেখা গেল যে একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলে আসলো। তারা এসে কি করলো, ওখানে বললো মোস্তাক ভাই বলে একটা স্লোগান দিচ্ছে। তার কিছুক্ষণ পরে তাদেরকে উল্টে গেল, উল্টে গিয়ে তারা কি বলছে, মানে বিভিন্ন বাজে কথা বলছে, আমাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছে। আমি জানি না কেন, একটা নারী হিসেবে আমি সমাজের কাছে এটুকু জানতে চাচ্ছি, একটা নারীকে কেউ করা ঠিক? আমি বইমেলায় গিয়েছি, আমার স্বাধীন অধিকারে গিয়েছি, আমি তো কারো ক্ষতি করে যাইনি। বইমেলায় গিয়েছি, আমাদের বই বের হয়েছে, আমি কাউকে বলছি না যে আমাদের বইটা কিনে ফেলুন বা আমাদের বইটা কেনার জন্য কাউকে জোর করি না। আমি বলেছি যাদের আমার বই ভালো লাগবে তারা অবশ্যই বইটা পড়ে দেখবেন। আর এটাও কথা বলেছি যে আমার বইয়ের মধ্যে কোনো অশ্লীল কোনো কিছু নেই। তাহলে কেন মানুষজন এমন করছে আমি ঠিক জানি না। কেন আপনার তো মনে হচ্ছে যে মানে এটা যে উচ্ছৃঙ্খলতা এবং আপনারা বইমেলায় গেলে আজকে মূলত যেদিন 9 তারিখে এই কাহিনীটা হয়, সেদিন একটা ছেলে বলে যে মুস্তাক আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। আমার তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না, তাহলে এই কথা কি করে উঠে আসে আমি জানি না। সে কিভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ধরনের কথাবার্তা বলে, একটা মিথ্যাচার রটিয়ে দিয়েছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং আমি কারো গার্লফ্রেন্ড ছিলাম না, আমি তার লিগ্যাল ওয়াইফ। এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে অনেকভাবে প্রচার করছে। আমরা সেই তথ্যটা এবং আমাদের কিছু ছেলে আমাদের বইটা ছিঁড়ে ফেলেছে, বলছে এই বই কিছু নেই, বইয়ের মধ্যে শেখার মতো কিছু নেই। তাকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করলো আপনি কি বইটি পড়েছেন, সে বলেছে না আমি বইটি পড়িনি। তাহলে বলছে আপনি কি করে জানতে পারলেন? বলে আমার এটা আত্মবিশ্বাসের মাধ্যমে মানুষ আজকে এত কিছু জেনে গেল। বইটি পড়বেন, আমি সব সময় সবাইকে বলছি বইটি পড়ে গঠনমূলক সমালোচনা করবেন। এই সমালোচনার মাধ্যমে আমি চাইবো যে নিজেকে শুধরে নিতে, যদি আমাদের কোনো ভুল থাকে আমরা চেষ্টা করবো আমাদেরকে শুধরে নিতে, কিন্তু না পড়ে এই ধরনের বাজে মন্তব্য বাজে সমালোচনা করা তো আসলে কারোরই কাম্য নয়। তাই আমরা আজকে এইটুকু অভিযোগ দিয়েছি, যারা আমাদের এই ধরনের বইটা ছিঁড়েছে এবং বইমেলায় যারা আমাদেরকে উত্তপ্ত করছে, আমাকে যারা অশ্লীল অঙ্গভঙ্গি করছে, অশ্লীল কথাবার্তা বলছেন,
তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। আর গতকাল রাতে ঠিক রাত 12টার দিকে আমরা যখন বিছানায় ঘুমোতে যাব তখন দেখলাম যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও এসেছে যে তিশা এবং মোস্তাকে গুলি করে মেরে ফেলা উচিত। এটা না আমার জীবনের প্রতি হুমকি। আমি আজকে সবার কাছে জানতে চাচ্ছি, আমি তো বিয়ে করেছি, সমাজে কি স্বাধীনভাবে বেঁচে থাকার আমার অধিকারটুকু নেই? কেন এই ধরনের কথা উঠে আসবে যে তাদেরকে গুলি করে মেরে ফেলা উচিত? আজকাল তো কত মানুষ কত অসামাজিক কিছু করছে, সেখানে তো কোনো কথা উঠছে না। যেখানে আমরা বিয়ে করে সামাজিকভাবে বসবাস করছি সেখানে তারা বলছে তাদেরকে বিয়ে করে মেরে ফেলা উচিত। আমি কেন এটা বলেছি আমি ঠিক জানি না। আমি আমার জীবনের নিরাপত্তা, আমার হাজব্যান্ডের জীবনের নিরাপত্তা এবং বইমেলায় একজন সে লেখক হিসেবে যাবে, আমি একজন পাঠক হিসেবে বইমেলায় যেতেই পারি। আমি আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি যেন আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হয়। এবং ডিবি প্রধান হারুন সাহেব বলেছেন তারা আমাদের এই বিষয়টি দেখবেন এবং তদন্তরত অফিসারকে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেবেন। আমরা আশা করছি একটু জানার এই যে মোবাইলটার শৃঙ্খলতার শিকার হয়েছে কিনা, আজকে কোনো শৃঙ্খলতার শিকার হয়েছে এই সামনে মোবাইল সরান বলবেন যে আজকে আপনারা শৃঙ্খলতার শিকার হয়েছেন ভাই লাগবে না এই সামনে মোবাইল সরান রিপন ভাই ধরেন ভাই আপনাদের ফোনটা দিতে আমার যখন আমরা বইমেলায় যাই তখন আমরা সামনে ঢুকলাম, কিন্তু ঢোকার কিছুক্ষণ পরে আমরা আমাদের স্টলের দিকে পৌঁছাতেই একদল পিছনে যুবক, তারা অনেকে স্কুল ড্রেস পরে কলেজ বাদ দিয়ে এসেছে, কারণ এখন তো তাদের স্কুল বা কলেজ চলার কথা। তারা সেটা বাদ দিয়ে এসে আমাদেরকে বিভিন্ন বাজে কথা বলছে, আমাকে পিছন দিকে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এমনকি যখন আমি বের হয়ে আসছিলাম আনসার বাহিনীরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে আনছিল, অনেকে পিছন থেকে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, পিছন থেকে খুব বাজে বাজে কিছু কথা বলছে যা আমি আসলে সহ্য করতে পারিনি। অনেক সময় পিছনে ঘুরে বলছে যে কে কি বলতে চাও সামনে এসে কথা বলো, আমরা সামনাসামনি কথা বলবো, কিন্তু যখনই আমরা দুজন তাদের পিছনে ঘুরছি বা তাদের দিকে তাকাচ্ছি তারা দেখাচ্ছে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আমি অনেকে মার করেছি যে এই কথা বলছে ওই কথা বলছে, যখনই যাকে মার করলাম সে তখনই পালিয়ে যাচ্ছে। এবং যারা কি করেছে তখন আমি ফোনটা নিলাম, আমার ফোনটা নিয়ে আমি তাদের ভিডিও করলাম, এবং যখন আমি বললাম এই তোমাদের কি অবজেকশন আছে আমাদের এসে বলো, তখন তারা পালিয়ে যাচ্ছে। আমি বললে তারা পালিয়ে যাচ্ছে। আমি আমার পাশে আইনের প্রতি সতর্ক আমাকে একবার ভাই